Um, তুমি কি চ্যাপ্টার 2 এর ভিডিওগুলো দেখছো বাক্সে? কয়েকটা দেখেছি ম্যাম। আচ্ছা। আমি আজকে যেটা করব সেটা হচ্ছে চ্যাপ্টার 2 এর জাস্ট একটা ওভারভিউ দিব। আই উইল গো থ্রু দি হোল চ্যাপ্টার। আই উইল গো থ্রু ভেরি কুইকলি। তোমার যদি কোনো কোয়েশ্চেন থাকে তুমি মাঝখানে ইউ ক্যান আস্ক মি। আর অ্যাসাইনমেন্ট 1 এর জাস্ট একটা ওভারভিউ দিব, ইন কেস তোমার কোনো কোয়েশ্চেন যদি থাকে তাহলে তুমি জিজ্ঞেস করতে পারো। ওকে ম্যাম। সো এখানে কিছু টার্মস, এই চ্যাপ্টারটা ইজ থিওরিটিক্যাল চ্যাপ্টার। এখানে কিছু কমন টার্মস আছে যেগুলো হচ্ছে উই কাইন্ড অফ কাম অ্যাক্রস, বা যেগুলো ইম্পর্টেন্ট ফর আন্ডারস্ট্যান্ডিং ডেটাবেস সিস্টেমস। সো আমি একটা একটা করে যাব। যদি ইন কেস ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড সামথিং ইউ ক্যান জাস্ট স্টপ মি অ্যান্ড আস্ক। So first term ওকে হচ্ছে ম্যাম। data abstraction. So data abstraction is a concept যেটা হচ্ছে where we hide the details of the storage structure. So physically আমাদের কম্পিউটারে যেভাবে ডেটাটা সেভ করা বা যে কোথায় কোথায় সেভ করা, সেটার অ্যাক্সেস পাথ কি, এই ধরনের ইনফরমেশন আমরা হাইড করে আমরা শুধু এসেনশিয়াল ফিচারগুলা দেখাই। So that's called data abstraction. So whenever we are designing a database, we don't include the details about the actual storage structure in our design. We just give an abstract or a high level idea about how data is organized. So this is known as data abstraction. Data abstraction achieve করার জন্য we use data models. So data models are basically concepts that to describe the structure of a database. So একটা database এ কি কি টেবিল আছে, কি কি কলাম আছে, টেবিলদের মাঝখানে কোনো রিলেশনশিপস আছে নাকি, এই ধরনের ইনফরমেশন ডেটা মডেল দিয়ে আমরা ডিসক্রাইব করি। So this helps us achieve the data abstraction. এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? নো ম্যাম। তো ডেটা মডেলের কিছু ক্যাটাগরি আছে। দেয়ার আর 3 টাইপস অফ ডেটা মডেলস। একটা হচ্ছে কনসেপচুয়াল ডেটা মডেল, যেখানে আমরা আওয়ার ডিজাইন ইজ ক্লোজ টু হাউ দ্য ইউজার, মানে আমরা যে ইউজারদের জন্য আমাদের ডেটাবেসটা বানাচ্ছি সেই ইউজাররা যেভাবে ডেটাটা পারসিভ করবে বা দেখবে, সেটা হচ্ছে আমরা আমাদের ডিজাইনটা সেভাবে হবে। So it will be close to how the users will understand the data. So conceptual আরো terms আছে like entity and object based. আর সেকেন্ড টাইপ হচ্ছে ফিজিক্যাল ডেটা মডেলস। ফিজিক্যাল ডেটা মডেল হচ্ছে যে আমরা যখন আমাদের অ্যাকচুয়াল স্টোরেজ স্ট্রাকচার কম্পিউটারের মধ্যে কিভাবে সেভ করা আছে, মেমোরির কোন স্পেসটাতে এক্স্যাক্টলি এই একটা পার্টিকুলার ডেটা স্টোর আছে এবং সেটার অ্যাক্সেস পাথ কি, এই ধরনের ইনফরমেশন যখন দেখাই সেটা হচ্ছে ফিজিক্যাল ডেটা মডেল দিয়ে আমরা দেখাতে পারি। সো আমরা ফিজিক্যাল ডেটা মডেল নিয়ে কাজ করব না, বিকজ আমাদের অ্যাকচুয়ালি ফিজিক্যাল লেয়ারে বা ফিজিক্যাল স্টোরেজ স্ট্রাকচার নিয়ে আমাদের কোর্সের স্কোপের বাইরে। এটা মোস্টলি সিস্টেম ইঞ্জিনিয়ারিং বা এই ধরনের সাবজেক্টস যারা পড়ে তাদের জন্য রেলিভেন্ট। আর থার্ড হচ্ছে রিপ্রেজেন্টেশনাল ডেটা মডেল। দিস ইজ দ্য ওয়ান দ্যাট উই অ্যাকচুয়ালি ইউজ। সেটা হচ্ছে রিপ্রেজেন্টেশনাল ডেটা মডেল। এটা হচ্ছে এটা হোল ডেটাবেসটাকে ডিসক্রাইব করে। সো তোমার অ্যাকচুয়ালি ডেটাটা কিভাবে অর্গানাইজ আছে সেটার আইডিয়া দেয়, বাট এটা এন্ড ইউজাররাও আন্ডারস্ট্যান্ড করতে পারবে এমন একটা ডেটা মডেল। সো ইট ইজ সামওয়্যার বিটুইন দি কনসেপচুয়াল অ্যান্ড দ্য ফিজিক্যাল ডেটা মডেল। ইটস ইন দ্য মিডল, যেখানে ডেটার অর্গানাইজেশনটাও ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, বাট আবার এন্ড ইউজাররাও দেখে বুঝতে পারবে যে you know what's happening or what kind of data or how the data is stored. So these are the 3 types of data models, and আমরা হচ্ছে representational data modelটা শিখব। Any questions about this? নো ম্যাম। No, miss. So schema versus instances. So এই দুইটা টার্ম খুবই ইম্পর্টেন্ট, schema and instance কে আরেকটা টার্ম বলে which is called state. So stateটাই normally common term that's used. So এই দুইটা term is very important. schema হচ্ছে ডেটাবেসের ডিসক্রিপশন। সো আমরা লাস্ট চ্যাপ্টারে দেখছিলাম মেটাডেটা। সো মেটাডেটা, স্কিমা, দিজ আর দ্য সেম টাইপ অফ থিংস। এখানে হচ্ছে আমি ডেটাবেসের ডিসক্রিপশন থাকবে
ডেটাবেজের কি কি টেবলস আছে, তার সেগুলো ডেটা স্ট্রাকচার, ডেটা টাইপ, সেগুলো কোনো কনস্ট্রেন্ট, এগুলো ইনফরমেশন ডেটাবেজ স্কিমাতে থাকে। সো স্কিমাটা আবার আমরা উই ক্যান শো ইট ইউজিং, মানে আমরা ইলাস্ট্রেটিভলি দেখাতে পারবো উইথ সামথিং নোন অ্যাজ স্কিমা ডায়াগ্রাম। ওকে, সো স্কিমা ডায়াগ্রামটা আমরা শিখবো কিভাবে আঁকতে হয়। এবং স্কিমা ডায়াগ্রামে সব ডেটাবেজের কমপ্লিট ডেসক্রিপশন না থাকে না, বাট ডেটাবেজের কিছু ডেসক্রিপশন থাকে ইন দ্য সেন্স যে আমরা ডেটাবেজের টেবলস, কলামস, তারপর রিলেশনশিপস, এই ধরনের কিছু ইনফরমেশন আমাদের ডায়াগ্রামে থাকে। ডেটা টাইপ থাকে না, অ্যান্ড সব ধরনের কনস্ট্রেন্ট থাকে না, কিছু কনস্ট্রেন্টস থাকে। আচ্ছা, সো স্কিমা কনস্ট্রাক্ট হচ্ছে আমাদের স্কিমাতে যেসব কম্পোনেন্টস আছে, লাইক যে কোনো টেবল বা যে কোনো কলাম, সেগুলো হচ্ছে আমার স্কিমা কনস্ট্রাক্ট। আর ডেটাবেস স্টেট হচ্ছে একটা পার্টিকুলার মোমেন্ট ইন টাইম, অ্যাট এনি গিভেন টাইম আমার ডেটাবেজে যে অ্যাকচুয়াল ডেটাটা স্টোর করা আছে সেটা হচ্ছে আমার ডেটাবেজের স্টেট। সো ডেটাবেস স্টেটকে ইনস্ট্যান্স, অকারেন্স, স্ন্যাপশট, এগুলো অনেকগুলো নামে বলা হয়। সো ইনিশিয়াল ডেটাবেস স্টেট হচ্ছে ইনিশিয়ালি আমি ডেটাবেস যখন লোড করব নতুন ডেটাবেস, তখন সেখানে যে ডেটাটা আছে সেটা হচ্ছে আমার কারেন্ট ডেটাবেস বা ইনিশিয়াল ডেটাবেস স্টেট। যদি নতুন ডেটাবেস বানাই তাহলে তো ইনিশিয়াল স্টেটটা এমটি থাকে, আর যদি এক্সিস্টিং ডেটাবেসকে কোথাও লোড করি তাহলে সেখানে ডেটা থাকতে পারে, ইন দ্যাট কেস ডেটাবেস স্টেটটা ওই ডেটা সহ থাকবে। ভ্যালিড স্টেট হচ্ছে যে আমার ডেটাবেজে যে ডেটাটা আছে সেটা আমার ডেটাবেজের স্ট্রাকচার বা কনস্ট্রেন্টস এগুলোকে স্যাটিসফাই করতে হবে। ফর ইনস্ট্যান্স আমি যদি বলি যে একটা এইজ কলামে সবার এইজ হতে হবে গ্রেটার দেন 18, তাহলে এখানে যদি আমি এইজের ভ্যালু লেস দেন 18 দেই, লেটস সে 16 দেই, তাহলে এইটা ইনভ্যালিড স্টেট হবে। সো যদিও আমি ইন্টিজার ইনপুট করতেছি এইজের জন্য, বাট আমার কনস্ট্রেন্টকে স্যাটিসফাই করতেছে না, সো এটা ইনভ্যালিড হবে। সো স্কিমা আর স্টেট আমরা যদি একটু ছবি দেখি তাহলে আর একটু ক্লিয়ার হবে। সো দিস ইজ হাউ আ স্কিমা উইল লুক লাইক। আরো একটা দুটো জিনিস এক্সট্রা থাকে পুরো কমপ্লিট স্কিমাতে, বাট মোরলেস দিস ইজ হাউ ইট উড লুক লাইক। টেবল থাকে, টেবলের নাম থাকে, অ্যান্ড টেবলের যেগুলো কলাম থাকে সেগুলোর নাম থাকে, কোনো ধরনের ডেটা থাকে না স্কিমাতে। ওকে, সো ইট ইজ জাস্ট দি স্ট্রাকচার অফ দি ডেটাবেস। আর এটা হচ্ছে স্টেট। স্টেটের মধ্যে আমার টেবলের যেই ডেটা সহ থাকে, এখানে আমার স্টুডেন্ট টেবিলে 2টা ডেটা আছে, কোর্স টেবিলে 4টা ডেটা আছে, সো এই ডেটা সহ থাকে। সো another difference between schema and state হচ্ছে স্কিমাটা খুবই ইনফ্রিকুয়েন্টলি চেঞ্জ হয়, মানে যেহেতু আমরা স্কিমাটা আগে থেকে ডিজাইন করে বানাই, আমরা এমনভাবেই বানাই যাতে আমাদের বেশি চেঞ্জ না করতে হয়, রাইট? আর ডেটাবেস স্টেটটা অবশ্যই ফ্রিকুয়েন্টলি চেঞ্জ হবে, বিকজ স্পেশালি ইফ ইট ইজ আ ডেটাবেস দ্যাট ইজ ইউজড আ লট, তাহলে ডেটাবেসের স্টেটটাও ফ্রিকুয়েন্টলি চেঞ্জ হবে, বিকজ নতুন নতুন ইনফরমেশন আসলে ডেটাবেসের স্টেট চেঞ্জ হয়ে যায়। আবার যদি কোনো ইনফরমেশন আপডেট হয় বা ডিলিট হয় তাহলে সেক্ষেত্রে ডেটাবেসের স্টেট চেঞ্জ হয়। সো ডেটাবেস স্টেট চেঞ্জেস মোর ফ্রিকুয়েন্টলি দেন দ্য স্কিমা। এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? No, ma'am. So now we look at something known as the 3 schema architecture. So এই আর্কিটেকচারটা প্রপোজ করা হয়েছে সো দ্যাট যে ইউজাররা যে অ্যাপ্লিকেশনটা ইউজ করবে এবং আমাদের যে ফিজিক্যাল ডেটাবেস আছে এটার মধ্যে একটা সেপারেশন রাখার জন্য। সো আমরা স্কিমাটা হোল সব, যেহেতু আমরা একটা ডেটাবেসের সাথে অনেক কিছু অ্যাসোসিয়েটেড, আমরা পুরাটার স্কিমা একসাথে না রেখে we will separate the schema in 3 different levels. So the first level is known as the internal schema. Internal schema হচ্ছে আমাদের কম্পিউটারের ফিজিক্যাল যে স্টোরেজ স্ট্রাকচার আছে এবং অ্যাক্সেস পাথ আছে সেটাকে ডিসক্রাইব করে। রাইট, সো ফিজিক্যাল স্টোরেজ স্ট্রাকচারগুলোকে ডিসক্রাইব করে, এবং ইন্টারনাল স্কিমাটা বানানোর জন্য উই ইউজ দি ফিজিক্যাল ডেটা মডেল। আমরা একটু আগে 3টা ডেটা মডেল দেখছিলাম এখানে, রাইট? সো ফিজিক্যাল স্কিমা বানানোর জন্য উই ইউজ দ্য ফিজিক্যাল ডেটা মডেল। তারপর হচ্ছে কনসেপচুয়াল স্কিমা। কনসেপচুয়াল স্কিমা হচ্ছে ডিসক্রাইবস দি হোল ডেটাবেস
for everybody who is going to use the database and especially for programmers যে পুরো ডেটাবেজের কি কি স্ট্রাকচার আছে এবং মানে কি কি টেবল আছে কি কি কলাম আছে তাদের মধ্যে কি ধরনের রিলেশনশিপস আছে কোনো কলাম ইউনিক নাকি এই ধরনের ইনফরমেশন হচ্ছে আমার কনসেপচুয়াল স্কিমাতে থাকে বাট এটার ফিজিক্যাল স্টোরেজের ব্যাপারে কোনো ইনফরমেশন থাকে না সো ইট হাইডস দ্যাট লেয়ার from the diagram or from the schema সো এটা কনসেপচুয়াল স্কিমাটা আমরা শিখবো মেইনলি এবং এটা করার জন্য আমরা কনসেপচুয়াল বা ইমপ্লিমেন্টেশন ডেটা মডেল যে কোনোটা ইউজ করা যায় সো আমরা একটু আগে তিনটা মডেলের মধ্যে কনসেপচুয়াল এবং ইমপ্লিমেন্টেশন মডেল ছিল সো এই দুইটার মধ্যে যে কোনোটা ইউজ করে কনসেপচুয়াল স্কিমা বানানো যায় আর এক্সটার্নাল স্কিমা হচ্ছে it only shows that part of the database যেটা একটা পার্টিকুলার ইউজার গ্রুপের জন্য রিকোয়ার্ড সো আমরা যদি ইউসিস এর কথা চিন্তা করি faculty যে user গ্রুপটা আছে they have a different view of the database through uses and then students have a different view and let's say admin যারা আছে they have a different view so all these different user groups have different views and external schemaতে আমি শুধু ওই এক একজন ইউজার গ্রুপের কি ভিউ থাকবে সেই অনুযায়ী হচ্ছে আমার স্কিমাটা থাকবে সো কোনো কোনো ইউজারের জন্য আমি কমপ্লিট স্কিমাটা আমার নাও থাকতে পারে সো এক্সটার্নাল স্কিমা আর কনসেপচুয়াল স্কিমা একই ডেটা মডেল দিয়ে দেখানো হয় সেটা হচ্ছে কনসেপচুয়াল এবং অথবা ইমপ্লিমেন্টেশন ডেটা মডেল সো এটা হচ্ছে থ্রি স্কিমা আর্কিটেকচার এখানে একটা মিস এখানে বিষয়টা কি এরকম যে আমি কনসেপচুয়ালি যেটা ইউজ করেছি সেটাই আমার এক্সটার্নালি ইউজ করতে হবে নাকি ভাইস ভার্সা ইউজ করতে পারবো কনসেপচুয়াল স্কিমা করার জন্য আমি ইমপ্লিমেন্টেশনাল ডেটা মডেল ইউজ করলাম আর এক্সটার্নালের জন্য কনসেপচুয়াল ইউজ করলাম ওটা ম্যাটার করে না তো জিনিসটা হচ্ছে যে কনসেপচুয়াল স্কিমা বানানোর জন্য এই দুইটার মধ্যে যে কোনো একটা ইউজ করা যায় এবং এক্সটার্নাল জন্য সেম ডেটা মডেলেই ইউজ করে এক্সটার্নাল স্কিমা বানানো যায় ওকে মিস আমাদের কোর্সে আমরা শুধু কনসেপচুয়াল স্কিমাই দেখবো এক্সটার্নাল স্কিমা ইজ মোস্টলি ফর লেটস সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স যারা হচ্ছে ডিফারেন্ট ইউজার গ্রুপের কারা কি দেখবে সেটা নিয়ে কাজ করে সো এটা আমাদের কনসার্ন না ইন্টারনাল স্কিমা আমাদের কনসার্ন না উই আর কনসার্ন উইথ দি কনসেপচুয়াল স্কিমা বিকজ আমরা হচ্ছে ডেটাবেজে কিভাবে ডেটাটা অর্গানাইজ থাকবে সেটা নিয়ে কাজ করবো সো আমরা যদি একটা ডায়াগ্রাম দেখাই সো ইন্টারনাল স্কিমা হচ্ছে একদম লোয়েস্ট লেভেল এটা হচ্ছে তোমার ফিজিক্যাল স্ট্রাকচার নিয়ে কাজ করে দেন হচ্ছে কনসেপচুয়াল স্কিমা যেটা হচ্ছে কনসেপচুয়ালি তোমার ডেটাটা কিভাবে অর্গানাইজ আছে সেটা দেখে এন্ড দেন হচ্ছে ফাইনালি এক্সটার্নাল স্কিমা যেটা হচ্ছে এক একটা পার্টিকুলার এন্ড ইউজারের পার্সপেক্টিভ থেকে মানে একটা পার্টিকুলার এন্ড ইউজার গ্রুপের পার্সপেক্টিভ থেকে তোমার স্কিমাটা কিরকম হবে সেটা দেখানো হয় এখানে মাঝখানে ম্যাপিংস আছে ম্যাপিংগুলা কনসেপচুয়াল এবং ইন্টারনাল স্কিমার মাঝখানে যে ম্যাপিংটা এটা নর্মালি ডিবিএমএসই হ্যান্ডেল করে এটা আমাদেরকে কিছু করা লাগে না আর এখানে যে ম্যাপিংটা আছে এটা সফটওয়্যার যখন বানানো হয় আমরা যখন সফটওয়্যারের সাথে ডেটাবেসকে কানেক্ট করি তখন আমরা ম্যাপিংগুলো করে নিই মানে কই থেকে আমার একটা পার্টিকুলার ইনফরমেশন দেখাবে বা কোথায় গিয়ে একটা ইনফরমেশন আপডেট বা ইনসার্ট হবে সেগুলো হচ্ছে আমরা কোডের থ্রুতে ম্যাপিংটা করে নিই সো এটা হচ্ছে 3 লেভেল অফ দি স্কিমা এটা নিয়ে আর কোনো কোয়েশ্চেন আছে কারো আচ্ছা সো নেক্সট হচ্ছে ডেটা ইন্ডিপেন্ডেন্স ইজ রিলেটেড টু দিস 3 স্কিমা লেভেল ডেটা ইন্ডিপেন্ডেন্সের মানে হচ্ছে যে ইট ইজ দ্য এবিলিটি to change one of the schema level without needing to change the next higher level okay so this is the internal schema next higher level হচ্ছে conceptual এর next higher level হচ্ছে external schema right so data independence হচ্ছে আমি যে কোনো একটা লেভেলের স্কিমাকে চেঞ্জ করব without needing to change the next higher level schema okay so there are two types of data independence একটা হচ্ছে logical একটা হচ্ছে physicalটা হচ্ছে আমি internal schema চেঞ্জ করব without needing to change the conceptual schema and logical হচ্ছে I will change the conceptual schema without needing to change the external schema so let's say আমি physically extra memory add করলাম বা extra হচ্ছে server add করলাম এগুলা কিছু করলে আমার ইন্টারনাল স্কিমাটা চেঞ্জ হচ্ছে বাট এই ক্ষেত্রে আমার ডেটাবেজের মধ্যে কোনো চেঞ্জ আনতে হচ্ছে না আমার ডেটাবেসটা যেরকম ছিল সেরকমই থাকতেছে সেটা হচ্ছে আমার ফিজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স
আর লজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স হবে লেটস আমি কিছু কলাম অ্যাড করলাম বা কোনো কলাম ডিলিট করে দিলাম বা নতুন একটা টেবিল অ্যাড করলাম বা কোনো একটা এক্সিস্টিং টেবিল ডিলিট করে দিলাম, এগুলা স্কিমাতে চেঞ্জ করার ফলে আমার এক্সটার্নাল যে ভিউটা আছে বা এক্সটার্নাল স্কিমা আছে সেটা আমার চেঞ্জ করতে হচ্ছে না, তো সেটাকে বলে লজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স। রিয়েল লাইফে 100% হয়তো আমরা অ্যাচিভ করতে পারি না ইন্ডিপেন্ডেন্সটা, বাট আমাদের টার্গেট হচ্ছে টু অ্যাচিভ ইট অ্যাজ মাচ অ্যাজ পসিবল। এটা নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে ডেটা ইন্ডিপেন্ডেন্স নিয়ে? মিস। নেক্সট হচ্ছে ডিবিএমএস ল্যাঙ্গুয়েজ। ডিবিএমএস ল্যাঙ্গুয়েজের আমরা এসকিউএল ইউজ করি, রাইট? সো তোমরা কি অলরেডি কি ল্যাবের ভিডিওসগুলো দেখা স্টার্ট করছো? জি মিস, দেখছি। So lab we already started SQL, right? Structured Query Language. সেটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ডেটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ ডিডিএল, আর একটা হচ্ছে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ ডিএমএল। সো আমরা যে এসকিউএল কোয়েরিগুলো লিখি সেই কোয়েরিগুলো যদি আমার ডেটাবেসকে ডিফাইন করে বা ডিসক্রাইব করে, ফর ইনস্ট্যান্স আমি একটা নতুন ডেটাবেস ক্রিয়েট করলাম বা একটা নতুন টেবিল ক্রিয়েট করলাম বা কিছু কলামকে চেঞ্জ করলাম, লেটস সে কলামের নাম চেঞ্জ করলাম, কলামের ডেটা টাইপ চেঞ্জ করলাম বা কলামের নতুন কলাম অ্যাড করলাম, একটা কলাম ডিলিট করলাম। সো এই ধরনের জিনিস কি করলে কি হয়, আমার এই ধরনের কোয়েরির ফলে আমার ডেটাবেসের ডেসক্রিপশনটা চেঞ্জ হয়ে যায়, রাইট? সো ডেটাবেসের ডেসক্রিপশন বা ডেটাবেসের স্কিমা যদি কোনোভাবে চেঞ্জ হয় তাহলে সেই কোয়েরিগুলোকে আমি বলি ডেটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ বা ডিডিএল। আর যদি আমার ডেটাবেসের শুধু ডেটাটা ম্যানিপুলেট হয়, মানে আমি নতুন কোনো ডেটা ইনসার্ট করলাম, লেটস একটা নতুন স্টুডেন্ট ভর্তি হলো তার ইনফরমেশন ইনসার্ট করলাম, বা লেটস একজন ফ্যাকাল্টি চলে গেল ওনার ইনফরমেশন ডিলিট করে দিলাম, অথবা লেটস কোনো একটা কোর্সের ক্রেডিট আওয়ার হচ্ছে আমি আপডেট করলাম। সো এই ধরনের জিনিসপত্র হচ্ছে আমি এখানে ডেটা শুধু ম্যানিপুলেট করতেছি। সো ইন দ্যাট কেস দিস ইজ নোন অ্যাজ ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ অর ডিএমএল। ডিএমএল এর এখানে আরো কিছু ডিফারেন্ট টাইপস অফ ডিএমএল বলা আছে, হাই লেভেল, লো লেভেল, এগুলো এত ডিটেলসে না জানলেও চলবে। জাস্ট হচ্ছে মেইন কনসেপ্ট অ্যাবাউট ডিডিএল অ্যান্ড ডিএমএলটা ক্লিয়ার থাকতে হবে। এখানে কি কোনো কনফিউশন আছে? ম্যাম না। ক্রিয়েট যখন হচ্ছে কোন একটা টেবিল ক্রিয়েট করব বা ডিফাইন করব কোন একটা কিছু বা কোন একটা ভেরিয়েবল ডেটা টাইপ ডিফাইন করব, ওটা হচ্ছে ডিডিএল, রাইট? হ্যাঁ। আর যখন হচ্ছে চেঞ্জ করব লাইক ডিলিট করে দেব, ওটা হচ্ছে ডিএমএল। শুধু ডিলিট না, যে কিছু লাইক মডিফাই করলেই। হ্যাঁ, মানে আমি যদি ডেটাকে মডিফাই করি, ওকে, ইনফরমেশনকে মডিফাই করি তাহলে ডেটা ম্যানিপুলেশন। আর যদি আমি আমার ডেটাবেসের স্ট্রাকচারকে মডিফাই করি বা কোনোভাবে চেঞ্জ করি তাহলে সেটা ডিডিএল। সো ফর ইনস্ট্যান্স আমি ধর একটা কলাম ডিলিট করে দিলাম, সেটা কিন্তু ডিডিএল হবে, কিন্তু আমি যদি কোনো রো ডিলিট করি তাহলে সেটা ডিএমএল হবে। কেন? কারণ কলাম ডিলিট করার কারণে আমার ডেটাবেসের ডেসক্রিপশনটা চেঞ্জ হচ্ছে, ডেটাবেসের স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে, কিন্তু রো ডিলিট করার ফলে আমার শুধু ডেটাবেসের ডেটা চেঞ্জ হচ্ছে। বুঝতে পারছি? তো ম্যাম শুধু হচ্ছে যদি আমি কোনো ইনফরমেশন মানে কোনো ডেটা ডিলিট করি বা কোনো ডেটা মডিফাই করি তখন হচ্ছে ডিএমএল হবে। হ্যাঁ। ওকে ম্যাম, থ্যাংক ইউ। মিস, তাহলে আমরা তো হচ্ছে কি যখন কোনো ডেটা টাইপের জন্য ধরেন এটা ইন্টিজার হবে তো এটা ডিফাইন করলাম, তো পরবর্তীতে সেটা যদি আমি চেঞ্জ করি, হ্যাঁ, তাহলে সেটা কি তো মডিফাই করা না? তাহলে সেটা কি ডিএমএল এর মধ্যে পড়ে না? না, সেটা তো ডেটা মডিফাই করো নাই, তুমি ডেটাকে মডিফাই করছো। নো মিস, ডেটা টাইপটাকে, তাহলে সেটা ডিএমএল ডিডিএল। হ্যাঁ, কারণ তুমি ডেটাবেসের ডেসক্রিপশন চেঞ্জ হয়ে গেছে, তোমার যে মেটা ডেটা আছে ডেটাবেসের সেটা চেঞ্জ হয়ে যাবে। সো তুমি ডেটাবেসের ডেফিনিশনকে চেঞ্জ করছো। জি মিস। মিস আরেকটা কথা যে বলেন যে কলাম যদি থাকে, কলাম আর রো এর বিষয়টা মিস ওইটা আরেকবার একটু বলবেন? আচ্ছা, সো কলামগুলো কি, যেরকম তোমার কলামগুলোই তো হচ্ছে যে তোমার ধরো একটা ইন্টিজার ডেটা টাইপ দিলা, লেটস সে তুমি স্টুডেন্ট টেবিলে একটা কলাম আছে, এটার নাম হচ্ছে ডিপার্টমেন্ট। হ্যাঁ, সো এখন তুমি যদি এই কলামটাকে পুরো ডিলিট করে দাও তাহলে কি তোমার ডেটাবেসের স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে না? তোমার আগে লেটস সে স্টুডেন্ট টেবিলে 5টা কলাম ছিল, এখন 4টা কলাম হয়ে যাবে, রাইট? সো ডেটাবেসে পুরো স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো ইন দ্যাট কেস দিস উইল বি ডিডিএল, বিকজ তুমি একটা টেবিলের স্ট্রাকচার চেঞ্জ করে দিচ্ছ।
রাইট? সো টেবিলের স্ট্রাকচার চেঞ্জ করার ফলে তোমার ডেটাবেজের ডেসক্রিপশনও চেঞ্জ হবে। আর যদি তুমি রো ডিলিট করো, ইন দ্যাট কেস শুধু তোমার একটা ইনফরমেশন এখান থেকে চলে যাচ্ছে। এখান থেকে কিন্তু তোমার ডেটাবেজের যে স্ট্রাকচারটা আছে, যেটা আগে ছিল সেটা এখনো আছে। আগেও স্টুডেন্ট টেবিলে 5টা কলাম ছিল, এখনো 5টা কলামই আছে, জাস্ট ইনফরমেশনটা মুছে যাচ্ছে, একটা পার্টিকুলার ইনফরমেশন। সো দ্যাটস ওয়াই দ্যাট উইল বি ডিএমএল। এটাই বলছি। মিস ডেটাবেজের ডেটা চেঞ্জ হলে বা মডিফাই হলে, ডেটা নিয়ে কোনো কাজ করলে সেটা ডিএমএল, আর যদি কোনো স্ট্রাকচারাল চেঞ্জ আসে তাহলে সেটা হচ্ছে ডিডিএল। এক্স্যাক্টলি। এটাই। আচ্ছা মিস, থ্যাংক ইউ। ম্যাম হ্যাঁ, বলো। ম্যাম আমি যদি লাইক মার্চ করি, তো কলাম মার্চ করলে আমার কোনটা হবে এবং রো মার্চ করলে আমার কোনটা হবে? রো কখনো কেউ মার্জ করে না। মার্জ বলতে কি বোঝাচ্ছ? মানে আমি আরেকটা রো ইনসার্ট করলাম, এক্সট্রা আরেকটা রো যদি ইনসার্ট করি আর আপডেট করি, তাহলে সেই ক্ষেত্রে আমার কোনটা হবে আর কি? সো এখানে যদি রো ইনসার্ট করি, মানে আমি ডেটা ইনসার্ট করতেছি বা ডেটাকে মডিফাই করতেছি, তাহলে অবশ্যই ডিএমএল হবে। রো আর যদি কলাম, আচ্ছা আর নতুন কলাম যদি ইনসার্ট করি, তাহলে আমার স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাচ্ছে ডেটাবেজের, তাহলে অবশ্যই সেটা ডিটিএল হবে। ওকে। আর কোনো কোয়েশ্চেন? আচ্ছা, সো এখানে ডিবিএমএস ইন্টারফেস মানে কিভাবে কোন ধরনের ইন্টারফেস ইউজ করে আমরা ডিবিএমএস এর সাথে ইন্টারঅ্যাক্ট করি সেটা বলা আছে। এগুলো আমরা অলরেডি জানি যে আমরা এখন ল্যাবে কমান্ড লাইন ইন্টারফেস ইউজ করতেছি। এছাড়া ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেসেস থাকতে পারে, প্রোগ্রামারদের জন্য কিছু ইন্টারফেসেস থাকতে পারে। সো এগুলো এত ইম্পর্টেন্ট না, জাস্ট একটু দেখলেই হবে। আর ডিবিএমএস এর মধ্যে কিছু কম্পোনেন্টস থাকে এমবেড করা, যেটা আমাদের কোয়েরি লেখা বা কোয়েরি ফর্মুলেট করা হেল্প করে। সো এই কম্পোনেন্টসগুলোর ব্যাপারে এখানে বলা আছে। এগেন এগুলা জাস্ট বেসিক আইডিয়া রাখলেই হবে, অনেক মুখস্থ করা লাগবে এরকম কিছু না। সো উই নো যে আমাদের অনেক হাই লেভেল ল্যাঙ্গুয়েজেস আছে যেগুলোকে কম্পাইল করে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে হয়, তারপরে দে ক্যান বি রান, রাইট? সো এসকিউএলও আমাদেরকে কম্পাইল করে নিতে হয়। সো এসকিউএল এর ডিডিএল স্টেটমেন্টস যদি থাকে, তাহলে সেটা কম্পাইল করার জন্য আলাদা কম্পাইলার আছে। ডিএমএল স্টেটমেন্ট কম্পাইল করার জন্য আলাদা কম্পাইলার আছে। এবং রান টাইমে যেই ডেটাবেজের অ্যাক্সেসকে হ্যান্ডেল করা, যে কোনো কিছু রিট্রিভ করতে হবে বা কোনো কিছু আপডেট করতে হবে, এই ধরনের জিনিসপত্র হচ্ছে রান টাইম ডেটাবেস প্রসেসর এই মডেলটা এই জিনিসগুলো করে। দেন অন্য কোনো হাই লেভেল কোয়েরি থাকলে সেটা কোয়েরি কম্পাইলার কম্পাইল করে। অ্যান্ড ডেটা ম্যানেজার হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল করে, যে কোন ডেটাবেজের কোন ইনফরমেশনটা অ্যাক্সেস করা যাবে, কোনটা করা যাবে না, এটা ডেটা ম্যানেজার হচ্ছে কন্ট্রোল করে। সো এগুলো ডিবিএমএস এর মধ্যে এই কম্পোনেন্টসগুলো আছে। সো এখানে ডিবিএমএস এর একটা আর্কিটেকচার একটা ওভারভিউ দেওয়া আছে, এটাও তোমরা হালকা পাতলা দেখে নিও যে কোনটা কি, এগুলা মুখস্থ বা মনে রাখা লাগবে না। আর ডেটাবেজের কিছু ইউটিলিটিস আছে যেটা ডেটাবেজ অ্যাডমিনরা ইউজ করতে পারে। এগুলা ইউটিলিটি আমরা দেখব না, আমরা মেইনলি ডেটাবেজ ডিজাইন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন ফোকাস করব। সো এটা হচ্ছে আরও কিছু ইউটিলিটি আছে যেগুলো আমরা এক্সট্রা ইউজ করতে পারি, যেমন আমি ডেটাবেসকে লোড বা ইম্পোর্ট করতে পারি, একটা এক্সিস্টিং ডেটাবেসকে ব্যাকআপ করতে পারি কোয়েরি লিখে, ফাইলকে রিঅর্গানাইজ করতে পারি, তারপর একটা ডেটাবেসের পারফরমেন্সকে মনিটর করতে পারি। সো এইসব জিনিস, এটা নর্মালি পারফরমেন্স মনিটরিংটা অনেক ইউজফুল ফর আ ডেটাবেস অ্যাডমিন। সো দিজ আর সাম এক্সট্রা ইউটিলিটিস। আর কিছু টুলসের কথা বলা হয়েছে যেগুলো ইউজ করা হয় ডেটাবেসের সময়, এগুলো এত ইম্পর্টেন্ট না, তুমি দেখতে পারো। কেস হচ্ছে কম্পিউটার এইডেড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টুল। এটা হচ্ছে মেইনলি ডায়াগ্রাম আঁকা যায় এইসব টুলস ইউজ করে। বিভিন্ন ধরনের ডেটা মডেল তুমি আঁকতে চাও বা কোনো ধরনের স্কিমা ডায়াগ্রাম আঁকতে চাও, এই ধরনের কেস টুলস ইউজ করে আঁকা যায়। এটা হচ্ছে ডিবিএমএস এর ক্লাসিফিকেশন কিভাবে করা যায়। সো অনেকভাবে তুমি ডিবিএমএস কে ক্লাসিফাই করতে পারো। একটা হচ্ছে ডেটা মডেলের হেল্পে। সো আমরা রিলেশনাল ডেটা, Sorry, my mic was
মাই মাইক ওয়াজ নট। আচ্ছা, এটা বলছিলাম যে হ্যাঁ বলো, কিছু বলবা? ইয়েস ম্যাম, টেবিলের যে কথাটা বললেন, আই মিন গ্রাফিক্যাল যে কি যেন বলতেছিলেন এই আগের পেজে, কোনটা এটা? কেস টুস হ্যাঁ ইয়েস ম্যাম। তো এটা কি ম্যাম হচ্ছে ইয়ার ডায়াগ্রাম যে আছে ওইটা? হ্যাঁ, মানে কেস টুল হইতেছে তোমার ডিফারেন্ট, দেয়ার আর ডিফারেন্ট সফটওয়্যারস টু ড্র ডিফারেন্ট ডায়াগ্রামস। সো এটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার্সরাও অনেকে ইউজ করে, যেমন ডিফারেন্ট ইউএমএল ডায়াগ্রাম, তারপর ক্লাস ডায়াগ্রাম, তারপরে ইউআই আঁকার জন্য যে ডায়াগ্রাম, ইউআই এর ডিজাইন করার জন্য। সো বিভিন্ন ধরনের কেস টুলস ইউজ করে। আমরা ইয়ার ডায়াগ্রাম বা স্কিমা আঁকার জন্য কেস টুলস ইউজ করা যায়। ওকে ম্যাম। আচ্ছা, সো ডিবিএমএস এর ডেটা মডেলের থ্রুতে আমরা ক্লাসিফাই করতে পারি। আমরা রিলেশনাল ডেটা মডেল শিখতেছি, বাকিগুলা অত বেশি পপুলার না। তারপর নাম্বার অফ ইউজার্স দিয়ে আমরা ক্লাসিফাই করতে পারি একটা ডিবিএমএস কে, যেটা কি সিঙ্গেল ইউজার সিস্টেম হবে নাকি মাল্টি ইউজার সিস্টেম হবে। তারপর আমাদের সিস্টেমটা কি ডিস্ট্রিবিউটেড সিস্টেম হবে, মানে আমাদের ডেটাটা কি ডিস্ট্রিবিউটেড সার্ভারে থাকবে নাকি একটা সেন্ট্রাল সার্ভারে স্টোর থাকবে সবকিছু। তারপর পারপাসটা কি, আমাদেরকে জেনারেল পারপাস মানে যে কোনো কেউ ইউজ করতে পারবে, নাকি স্পেশাল পারপাস কোনো স্পেসিফিক পার্সনের জন্য বা স্পেসিফিক গ্রুপের জন্য আমরা বানাচ্ছি। সো জেনারেল পারপাস would be something like, let's say Facebook is a general purpose software, মানে anybody can use it, right? But special purpose হচ্ছে, let's say Brack University UCC is a special purpose software because বা special purpose database because only Brack University তে যারা ভর্তি আছে বা Brack University তে যারা কাজ করতেছে শুধু তারাই ইউজ করবে, right? So that's how we can classify our database. এখানে হচ্ছে কিছু ডেটা মডেলের হিস্ট্রি দেওয়া আছে। আমরা এখানে যে ডেটা মডেলের নামগুলো দেখলাম সেটারই কবে এবং কে এটা ইন্ট্রোডিউস করছিল অ্যান্ড সো অন। এগুলো এত ইম্পর্টেন্ট না মুখস্থ করা। এখানে জাস্ট মেইনলি জানার বিষয় হচ্ছে আমরা রিলেশনাল মডেলটা ইউজ করি, which became popular in the 80s actually. 70s এ এটা হচ্ছে ফার্স্টে প্রপোজ করা হয় and then 80s এ এটা popular হয়, and actually EF Core actually got an award, a Turing Award for this model, for proposing this model. Anyways, so এটা আমাদের অনেক কমার্শিয়াল এবং ফ্রি সোর্স ওপেন সোর্স প্রোডাক্টে ইউজ করা হয়। সো আমরা MySQL দেখতেছি which is open source, and then Oracle এর নাম শুনছি। সো MySQL and Oracle are two of the most popular ones. এছাড়া there are others. কিছু কিছু এখন সেরকম ইউজই করা হয় না, I think they're obsolete. But then DB2, MS SQL Server, Postgre এগুলো ইউজ করা হয়, but much less popular compared to MySQL and Oracle. এমএস অ্যাক্সেসও তো সেম কাজ করে। সরি শুনি নাই। এমএস অ্যাক্সেস। MS Access আছে, রাইট? এমএস অ্যাক্সেস তো মনে হয় এখন আর ইউজ করাই হয় না। না, অত ইউজ করা হয় না। এই দুইটাই অনেক পপুলার, MySQL আর Oracle। মাঝে মধ্যে আজকাল Postgre, মানে কিছু কিছু স্পেসিফিক কোম্পানিতে হয়তো Postgre, DB2 এসব দেখা যায়, but these are much less used compared to MySQL, Oracle. সো এখানে সবগুলোর হিস্ট্রি দেওয়া আছে, এগুলো একটু দেখে নিতে পারো ইফ ইউ আর ইন্টারেস্টেড, বাট অত মুখস্থ করার দরকার নেই। সো এটাই হচ্ছে চ্যাপ্টার 2। কোনো কোয়েশ্চেন আছে? হ্যাঁ মিস আছে, ওই যে ডিডিএল আর ডিএমএল নিয়ে একটা কোয়েশ্চেন। হ্যাঁ বলো। আমাদের স্কিমাতে তো হচ্ছে বেসিক্যালি ডেসক্রিপশনটা দেওয়া থাকে যে টেবিলের যে কি নেম যে কলামটা ওখানে শুধু আমি নাম দিব। এখন যদি আমি সেই স্কিমাটাকে চেঞ্জ করি বা স্কিমাটাকে মডিফাই করি, সেটা কি আমার ডিএমএল হবে না ডিডিএম হবে? স্কিমা মডিফাই করলে সবসময় ডিডিএল। সো আমরা স্কিমা কিভাবে মডিফাই করি, আমরা এসকিউএল কোয়েরি লিখেই করি, রাইট? সো লেটস সে উই আর অল্টারিং আ টেবল, টেবিলের হয়তো একটা কলামে ডেটা টাইপ চেঞ্জ করে দিচ্ছি, তখন কিন্তু আমার যে মেটা ডেটা আছে যেটা স্টোর করা আছে সেখানে চেঞ্জ হবে, সেখানে আমার ডেসক্রিপশন চেঞ্জ হয়ে যাবে। বাট আমি যদি কোনো নতুন ইনফরমেশন ইনসার্ট করি, নতুন রো ইনসার্ট করি, সেখানে কিন্তু আমার মেটা ডেটা কখনোই চেঞ্জ হবে না, মেটা ডেটা অ্যাজ ইট ইজ থাকবে। সো আমি যদি কলামের কোনো কলামের ইভেন নামও চেঞ্জ করি, তারপরও আমার মেটা ডেটা চেঞ্জ হবে।
সো কলামে ডেটা টাইপ চেঞ্জ করলে তো হবেই, কলামের যদি আমি ডিলিটই করে দেই বা নতুন কলাম অ্যাড করি তাহলে আমার মেটা ডেটা চেঞ্জ হবে, মানে স্কিমাটা চেঞ্জ হবে। সো ইন দ্যাট কেস আমার ডিডিএল পড়বে ওইসব স্টেটমেন্ট। ওকে মিস, থ্যাঙ্কস। আর কোনো কোয়েশ্চেন? আচ্ছা, সো আর কোনো কোয়েশ্চেন না থাকলে চ্যাপ্টার 2 এতটুকুই। এখানে হচ্ছে অ্যাসাইনমেন্ট 1টা তো 1 উইক হয়ে, মানে 1 উইক অলমোস্ট আগে সব করা হয়েছিল, not 1 week, about 4-5 days. So anyways, এটা ডেডলাইন হচ্ছে 30th অক্টোবর 5টার মধ্যে। এখানে ফর্ম দেওয়া আছে, সবকিছু হ্যান্ড রিটেন হতে হবে অ্যান্ড এই ফর্মের মধ্যে পিডিএফ করে সাবমিট করতে হবে। 5টা কোয়েশ্চেন আছে, কোনো কোয়েশ্চেন লিখতে হবে না, ওকে? জাস্ট রাইট দি কোয়েশ্চেন নাম্বার, কারেক্ট নাম্বার লিখে আনসার লিখবা, ওকে? সবগুলো কোয়েশ্চেনের জন্যই। সো ফার্স্ট এটা হচ্ছে ট্রু ফলস, জাস্ট স্টেটমেন্ট দেখবা, দেখে বলবা যে ট্রু নাকি ফলস। তারপরে হচ্ছে ডেটাবেস স্কিমা আর স্টেটের মধ্যে 2টা ডিফারেন্স বলতে বলছে, আমরা আজকেই স্কিমা স্টেট ডিসকাস করছি, সো চ্যাপ্টার 2তে এটা আছে। তারপর ডেটাবেস অ্যাপ্রোচের 3টা অ্যাডভান্টেজ বলতে বলছে, ওভার ফাইল বেসড অ্যাপ্রোচ, এটা চ্যাপ্টার 1 এ ছিল। অনেকগুলো অ্যাপ্রোচ আমরা অনেকগুলো অ্যাডভান্টেজ শিখছিলাম ডেটাবেস অ্যাপ্রোচের, সো 3টা অ্যাডভান্টেজ লিখলেই হবে। আর এটা হচ্ছে 3 স্কিমা আর্কিটেকচার, আজকে দেখলাম আমরা চ্যাপ্টার 2তে। সো 3 স্কিমা আর্কিটেকচার ব্রিফলি ডিসক্রাইব করতে বলছে, 3টা লেভেল, অ্যান্ড দেন হচ্ছে যে ডায়াগ্রামটা ছিল সেটা জাস্ট ড্র করতে বলছে। আর লাস্টেরটা হচ্ছে ডিডিএল ডিএমএল, ফার্স্টে এক্সপ্লেন করতে বলছে, এক্সপ্লেন হোয়াট ইজ ডিডিএল এন্ড হোয়াট ইজ ডিএমএল। অ্যান্ড তারপর হচ্ছে তোমার 8টা টাস্ক দেওয়া আছে, এই 8টা টাস্ক করার জন্য কি ডিডিএল স্টেটমেন্ট এক্সিকিউট করতে হবে না ডিএমএল স্টেটমেন্ট এক্সিকিউট করতে হবে, সেটা বলতে হবে। সো লেটস সে এ যদি ডিডিএল হয় বা ডিএমএল হয় তাহলে সেটা বলতে হবে যে whether it's ডিডিএল or ডিএমএল। সো 8টার জন্য জাস্ট 8টা বলতে হবে। সো দ্যাট ইজ ইট। এটাগুলো নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? কোনো কিছু কপি করবা না, কিছু নিজের ভাষায় লেখার চেষ্টা করবা, ইন ইওর ওন ল্যাঙ্গুয়েজ, তুমি যেটা বুঝছো সেটা। ম্যাম এই যে এ থেকে এইচ পর্যন্ত 5 নম্বরে যে বলা আছে, এখানে খালি স্টেট করে দিব যে এখানে ডিডিএল ইউজ হবে না ডিএমএল, নাকি টাস্কটা করেও দেখাইতে হবে? না, স্টেট। ওকে, সো এখানে বলা আছে স্টেট। হ্যাঁ, সো যদি তোমাকে এক্সপ্লেন করা বলা থাকতো তাহলে হয়তো এক্সপ্লেন করতে হতো, আর টাস্ক যদি করে বলা থাকতো তাহলে টাস্ক করতে হতো। সো কোয়েশ্চেনে সবকিছু বলা আছে, এটা কোয়েশ্চেনটা ক্লিয়ারলি পড়ে ওইভাবে করে আনসার করলেই চলবে। আর কোনো কোয়েশ্চেন? ওকে, সো আর কোনো কোয়েশ্চেন না থাকলে এতটুকুই। অলসো তোমাদের ল্যাবের হোমওয়ার্ক আছে, নভেম্বরের 2 তারিখে সাবমিশন, সো এটা টাইম মতো সাবমিট করে দিও। ঠিক আছে, তাহলে আজকের জন্য এতটুকুই।